এখন আসেন যে কৃষি থেকে আয় বলতে আসলে কি বোঝায়, কৃষি আয়টা কি? কৃষি আয় বলতে আমার যে কোনো ধরনের চাষাবাদকে বোঝায়, 1 নম্বর পয়েন্ট, যেটা সবাই জানি, যে যে কোনো ধরনের চাষাবাদ, এই যে কৃষি সম্বলিত কার্যাবলী থেকে যে কোনো আয়, যে কোনো চাষাবাদ হতে পারে, অথবা আমাদের যে কোনো প্রকার উদ্যান, পশুপালন, হাঁস মুরগি খামার, মৎস্য খামার ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি ম্যানুফ্যাকচারিং করে, সেগুলোকে আপনি কাজে লাগিয়ে যে উৎপাদন করেন, এই সবগুলো হচ্ছে আমার কৃষি আয়। যেমন আপনি ফুল বিক্রি করেন, ফল বিক্রি করেন, আপনি আহ, মাছ বিক্রি করেন, এই মৎস্য খামার করেন, এই যতগুলো আমাদের প্রাকৃতিক জিনিসগুলো আছে যেগুলোকে আপনি চাষাবাদ করেন, সবগুলো ইনকাম ফ্রম এগ্রিকালচার হবে। যদি একজন মৎস্য চাষী হয়, তার ইনকাম ইনকাম ফ্রম এগ্রিকালচার। একজন পোল্ট্রি ফার্ম করছে, তার ইনকাম ইনকাম ফ্রম এগ্রিকালচার। তো এই যে কৃষি থেকে আয়ের মধ্যে দুটি এক্সেপশনাল বিষয় আছে। এটা হচ্ছে চা এবং রাবার। এই চা এবং রাবার বিক্রয় লব্ধ যে আয় আছে, সে আয়ের 40% হচ্ছে ব্যবসা এবং 60% হচ্ছে কৃষি। এটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে, যেটা হচ্ছে এক্সেপশন, যে চা এবং রাবারের কত পার্সেন্ট কৃষি আয়, কত পার্সেন্ট ব্যবসা আয়। যদি প্রশ্ন আসে যে কত পার্সেন্ট কৃষি আয়, উত্তর হবে 60%, 60%। অর্থাৎ এই চা রাবার বিক্রি থেকে যে ইনকামটি হবে, তার 60% আমরা কৃষি আয় ধরি, আর 40% আমরা এগ্রিকালচার আয় ধরি। আর কৃষি আয় বলতে কি বোঝায় আপনার নিঃসন্দেহে বুঝতে পারছেন, যে কৃষি কার্যাবলীর মাধ্যমে যে আয় করা হয়, এটা কৃষি আয়। এছাড়াও যে কোনো প্রকার উদ্যান, পশুপালন, ভূমির ব্যবহার, প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগির খামার, মৎস্য খামার, প্রাণীর খামার, নার্সারি ইত্যাদি ইত্যাদি, এগুলো কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে কৃষি আয় আমরা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, কৃষি আয় থেকে কিভাবে আমরা খরচগুলো বাদ দিব, এক্সপেন্সগুলো বাদ দিব? তাহলে কৃষি আয় থেকেও তো আমাদের নেট ইনকামটা বের করতে হবে। তা প্রত্যেকটি আয়ের ক্ষেত্রে, যেমন বাড়ি ভাড়া আয়ের ক্ষেত্রে খরচ বাদ দেওয়ার সুযোগ ছিল, চাকরি আয়ের ক্ষেত্রে খরচ বাদ দেওয়ার সুযোগ আছে, তা কৃষি আয়ের ক্ষেত্রেও আমাদের খরচ বাদ দেওয়ার সুযোগ আছে। তো আমরা কতটুকু খরচ বাদ দিতে পারবো, সেই বিষয়টা আমাদের এর পরবর্তী পৃষ্ঠায় বলা আছে। এখানে দুটি বিষয়। একটি হচ্ছে, একজন কৃষক তিনি যে আয় করেন তার কোনো হিসাব রাখেন কিনা। অনেক সময় দেখা যায় যে কৃষকরা কিন্তু হিসাবের খাতাপত্র রাখেন না। কৃষকরা আয় করেন ঠিকই, কিন্তু তাদের কোনো হিসাবের খাতাপত্র নাই। তারা হিসাবের খাতাপত্রই রাখেন না। যদি এরকম হয় যে একজন কৃষক হিসাবের খাতাপত্র রাখেন না, তার জন্য হচ্ছে আমাদের সেকশন 43 অনুযায়ী খরচ অ্যালাউ হবে। আর যদি এরকম ঘটনা ঘটে, না কৃষক কিন্তু হিসাব রাখেন, তাহলে হচ্ছে সেকশন 42 অ্যাপ্লাইড হবে। তাহলে আমাদের দুইটি সেকশন আছে, একটা হচ্ছে সেকশন 42 এবং হচ্ছে সেকশন 43। যে সমস্ত কৃষক হিসাবের খাতাপত্র রাখেন, তার জন্য হচ্ছে সেকশন 42 অ্যাপ্লাইড হয়। আর যে সকল কৃষক খাতাপত্র রাখেন না, তার জন্য সেকশন 43। এতটুকু আমরা আগে প্রথমে মনে রাখি। তাহলে দুটি সেকশন কৃষি আয় থেকে নিট ইনকাম বের করার জন্য। 1 নম্বর সেকশন 42, আর একটা হচ্ছে 43। 42-তে কি বলা আছে, যে কৃষি ক্ষেত্রে আমাদের সাধারণ বিয়োজন, যিনি হিসাবের খাতাপত্র রাখেন তার জন্য, অ্যাপ্লিকেশন কার জন্য, যিনি হিসাবের খাতাপত্র রাখেন। তা যদি একজন কৃষক হিসাবের খাতাপত্র রাখেন, তাহলে কৃষি সম্পর্কিত সকল খরচে তিনি বাদ দিতে পারবেন। অর্থাৎ এই পণ্য উৎপাদন করতে যে যত প্রকার খরচ হয়েছে, সমস্ত খরচ বাদ দিতে পারবেন। এই সেকশনটা পড়ার জন্য, মুখস্থ রাখার জন্য আপনাকে কোনো থিওরি পড়তে হবে না, বা এটা একবার না পড়লেও আপনি পারবেন। কিভাবে পারবেন বলেন তো? কারণ আপনি চিন্তা করেন যে একটা কৃষি পণ্য উৎপাদন করতে কোন কোন খরচ আছে। কারণ এই সেকশনের মূল ইনফরমেশন হচ্ছে সমস্ত খরচ আপনি বাদ দিতে পারবেন। তাহলে আপনি চিন্তা করেন কৃষি কাজ করতে গেলে কোন কোন খরচ আমার আছে, সেই সমস্ত খরচ আমি বাদ দিতে পারবো। তো কৃষি কাজ করতে গেলে প্রথমত আমাদের যে খরচগুলো আসে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই কৃষি আঙ্গিনার যেগুলো, কৃষি জমির যে করগুলো আছে, যেমন
ভূমি কর, ভূমি উন্নয়ন কর, যে করগুলো আছে সমস্ত কর আমি বাদ দিতে পারবো। ধরেন প্রতি প্রতি বছর জমিতে কিন্তু এই খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এই প্রত্যেকটি খরচ আমি কৃষি আয় থেকে বাদ দিতে পারবো। যদি কৃষি জমি ভাড়া নিয়ে থাকেন তাহলে ভাড়া বাবদ খরচ, বা যদি উন্নয়ন করে থাকেন সেই উন্নয়ন ব্যয়, চাষাবাদ ব্যয়, এই সমস্ত ব্যয় বাদ দিতে পারবেন। যদি ঋণ নিয়ে থাকেন কৃষি ঋণ, তাহলে সেই ঋণের সুদ, যদি আপনার এটা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের প্রশ্ন হয়, সেই সংক্রান্ত, বা পরিবহনের প্রশ্ন হয়, পরিবহন সংক্রান্ত ব্যয়, সমস্ত ব্যয়, যে কৃষিকাজে যে সকল যন্ত্রপাতি মেরামত করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, সেই ব্যয়, তারপরে যে কোনো প্রকার গবাদি পশু পালন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ব্যয়, সমস্ত ব্যয়। এরপরে যদি বীমা থাকে সেই বীমার প্রিমিয়াম, কিস্তি, আহ, দুর্যোগ প্রতিরোধে যে সকল ব্যয় হয় সেই সকল ব্যয়, এরপরে কৃষিকাজে ব্যবহৃত সম্পদের অবচয় ভাতা, তৃতীয় তফসিল অনুযায়ী অবচয় ভাতা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে মূল বক্তব্য হলো কৃষি পণ্য উৎপাদন করতে যে একজন কৃষকের যে সমস্ত খরচ হয়, যে সমস্ত খরচ হওয়ার সুযোগ আছে, সমস্ত খরচই আইনানুগভাবে বাদ দেওয়া যায়। তাহলে আমরা খুব কমনলি এই বিষয়টা বুঝতে পারলাম যে কৃষি উৎপাদন করতে যে আইনানুগভাবে সমস্ত খরচ আমরা বাদ দিতে পারবো। এটা আইনে আমাদের বৈধ করেছে যে সমস্ত খরচ আমরা এখান থেকে বাদ দেওয়ার সুযোগ আছে, বাদ দিতে পারবো। তাহলে এই কথাটি আমাদের যদি মনে থাকে আমি নিঃসন্দেহে খুব সহজেই লিখতে পারবো। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি ক্ষেত্রে যতগুলো খরচ আছে যদি আমি হিসাবের খাতাপত্র রাখি, আমার যদি ডকুমেন্ট থাকে, তাহলে সমস্ত খরচ আমার বাদ দেওয়ার সুযোগ আছে, এটা আইনানুগভাবেই আছে। 2 নম্বর পয়েন্ট, যদি আমরা জানি যে অনেক কৃষক তিনি কিন্তু হিসাব রাখতে পারবেন না, এটা তার পক্ষে পসিবল না, যে একজন কৃষক কিভাবে তিনি হিসাবের খাতার মেইনটেইন করবেন, কিভাবে রাখবেন, অনেক ক্ষেত্রে তো সম্ভব হয় না। আর কৃষকরা তো অনেকেই এই হিসাব বিষয়গুলো প্রপারলি বুঝেন না, তারা হয়তো তাদের মতো করে একটা হিসাব রাখেন, কিন্তু বাট প্রপারলি তিনি হিসাবটা বুঝেন না। স্বাভাবিকত আমাদের এরকম কৃষকের সংখ্যাই বেশি যে তারা প্রপারলি হিসাবগুলো বুঝেন না। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে একজন কৃষক তিনি হিসাবের খাতাপত্র রাখেন না, বা এমনভাবে হিসাব, অর্থাৎ নিয়মিত হিসাব সংরক্ষণ করেন না, অথবা এমনভাবে হিসাব সংরক্ষণ করেন যা দ্বারা তার আয় নির্ধারণ করা সম্ভব না, অর্থাৎ সেই হিসাব সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। দেখেন কৃষকের হিসাব রাখা, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই এবছর আপনার কেমন লাভ হয়েছে, এই কিন্তু আনুমানিক একটা এমন বলে যে এবছর আমার 3 লাখ লাভ হয়েছে, এবছর আমার 5 লাখ লাভ হয়েছে, আনুমানিক একটি অ্যামাউন্ট বলে, কিন্তু সে কিন্তু ডকুমেন্টারি এটার প্রুফ দেখাতে পারবে না, প্রুফ থাকবে না, কারণ ওইভাবে অ্যাকাউন্টিং ফরম্যাটে সে হিসাব রাখে না। তা এটা আইনও জানে। এখন তার ক্ষেত্রে আয় কিভাবে নির্ধারণ করবে? ধরেন হিসাব রাখলে তো খরচ বাদ দিয়ে বাকিটা আয় হল, এখন হিসাবই রাখে না, তার তো আয় বের করতে হবে, কারণ আয়ের উপরই তো ট্যাক্স হবে। তার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই মোট যে বিক্রি হবে এই বিক্রির 60% তার ব্যয় হিসেবে গণ্য হবে। যেহেতু হিসাব রাখে না, ব্যয়ের হিসাবগুলো রাখে না, তার টোটাল 60% ব্যয় হিসেবে গণ্য হবে। যদি 100 টাকা তার সেল ভ্যালু হয়, আবারও বলি, যদি কৃষকের 100 টাকা বিক্রয় মূল্য হয়, সেখানে তিনি 60 টাকা খরচ দেখাবেন, বাকি 40 টাকা আয় হিসাবে গণ্য করবেন। তাহলে এখানে তার খরচ হলো 60% আর বাকি 40% আয়। তাহলে একথা বলা যায় যে সমস্ত কৃষক হিসাবের খাতাপত্র মেইনটেইন করেন না, হিসাব সংরক্ষণ করেন না, তার ক্ষেত্রে আয় হবে 40% আর ব্যয় হবে 60%। এখন কৃষকের মোট আয় থেকে, মোট বিক্রি থেকে এই আইন সেকশন 43 অনুযায়ী ব্যয়, অথবা 42 অনুযায়ী ব্যয়, 42 হচ্ছে অ্যাকুরেট ব্যয় আর থ্রি থ্রি হচ্ছে 60% ব্যয়, এটা বাদ দিলে বাকি যে বিক্রি, বাকি যে আয় থাকবে, অর্থাৎ 40% অথবা অ্যাকচুয়াল আয়, এই আয়ের উপর তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আইন এই আয়ের উপর ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে তার জন্য একটু বেশি ফ্যাসিলিটি করছে, অন্য ব্যক্তির মতো না। অন্য ব্যক্তি যেমন আয় যা হবে তার উপরে ট্যাক্স দিবেন, কৃষক তেমন না, এই যা আয় হবে তার উপর তিনি ট্যাক্স দিবেন না,
সেখান থেকে তিনি আইনগতভাবে একটি অব্যাহতি পাবেন যদি তিনি অরিজিনালি কৃষক হন। সে অব্যাহতি কি? আমাদের ষষ্ঠ তফসিলে কৃষি আয়ের ক্ষেত্রে 5 লক্ষ টাকা অব্যাহতি দেওয়া আছে। অর্থাৎ যে ব্যক্তির কৃষি আয় আছে সে তার মোট ইনকাম থেকে 5 লাখ টাকা অব্যাহতি পাবে, এক্সামশন পাবে। এরপরে বাকি আয়ের উপর সে ট্যাক্স দিবে। দেখা যাচ্ছে কৃষকের মোট ইনকাম হলো 10 লাখ টাকা, সেখান থেকে আগে 5 লাখ টাকা তিনি অব্যাহতি পাবেন। এরপর ওই 5 লাখ অব্যাহতি পাওয়ার পরে বাকি 5 লাখে ট্যাক্স হিসাব করা হবে। তাহলে বাকি 5 লাখে 3.5 লাখ শূন্য, বাকিটার উপর 1 লাখে 5%, এভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। তাহলে প্রথমত তিনি 5 লাখের সুযোগ সুবিধা পাবেন। শর্ত হচ্ছে তার কৃষক হইতে হবে। কৃষক মানে কি? কৃষক অর্থ হচ্ছে তার কৃষি আয় এবং আর্থিক পরিসম্পদ হতে আয়, এই দুইটি আয় ব্যতীত অন্য কোনো আয় থাকবে না, অন্য কোনো ইনকাম হবে না। হয় তার ইনকাম হবে একটা কৃষি, অথবা ইনকাম হতে পারে সর্বোচ্চ দুইটা, কৃষি প্লাস আর্থিক পরিসম্পদ। আর্থিক পরিসম্পদ মানে কি? মানে হচ্ছে একজন ব্যক্তির ব্যাংকে যে সম্পদ থাকে বা আর্থিক প্রতিষ্ঠানে যে সম্পদ থাকে। দেন একজন কৃষকের ডিপিএস থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। একজন কৃষকের এফডিএ থাকতে পারে, তাহলে সেখান থেকে আয় হতে পারে। তাহলে কৃষকের এরকম বিভিন্ন আয় থাকতে পারে, এটা স্বাভাবিক। তা এ আয় হলে এটাকে বলা হয় আর্থিক পরিসম্পদ থেকে আয়। এই এই আয় থাকলেও সে কিভাবে অব্যাহতি পাবে? দেখা যাচ্ছে তার কৃষি আয় আছে আবার ব্যবসা আয় আছে, তাহলে তো সে অব্যাহতি পাবে না। তার কৃষি আয় আছে, তার আবার চাকরি আয় আছে, তাহলেও সে অব্যাহতি পাবে না। তার কৃষি আয় আছে আবার দেখা যাচ্ছে অন্য আয় আছে, তাহলেও সে অব্যাহতি পাবে না। তাহলে এই ব্যক্তির শুধুমাত্র কৃষি আয়, এর পাশে আর্থিক পরিসম্পদ থেকে আয় থাকলেও তিনি এই অব্যাহতি পেতে পারেন। ক্লিয়ার? এছাড়াও যাদের হাঁস মুরগি যেগুলো কৃষি অন্তর্ভুক্ত, পোল্ট্রি খাবার, ফিজ ইত্যাদি আছে, তারাও এই 5 লাখ টাকা অব্যাহতি পাবেন। তাহলে দেখেন আইন অনুযায়ী ট্যাক্সের ক্যালকুলেশন কেমন হবে কৃষি থেকে আয়ের ক্ষেত্রে। এখানে তো 5 লাখ অব্যাহতি পাচ্ছেন, আর এই 5 লাখ অব্যাহতি পাওয়ার পরে আবার তার করমুক্ত সীমা কিন্তু 3.5 লাখ টাকা যদি পুরুষ হয়, মহিলা হলে 4 লাখ। তাহলে পুরুষ হলে এই অব্যাহতি পাওয়ার পরে আরো 3.5 লাখ টাকা করমুক্ত সীমা। তাহলে টোটাল 8.5 লাখ টাকা পর্যন্ত আসলেই তার ট্যাক্স আসছে না। এর পরবর্তী ইনকামের উপর তার ট্যাক্স আসছে স্ল্যাব রেটে। তাহলে কৃষকের ক্ষেত্রে আমরা টোটালি 5 লাখ অব্যাহতি, আর করমুক্ত তো সকলের জন্য, এটা কৃষকও পাবেন, ব্যবসায়ী পাবেন, অল এসএসসি সকল করদাতাই এই কমন সুযোগটা পাবেন। তাহলে কৃষক আয়ের ক্ষেত্রে আমরা এই ধারাগুলো দেখলাম। কি কি দেখলাম আবারও বলি, যে কৃষি আয় কি এটা দেখলাম। সেখানে আমার রাবার এবং চার ক্ষেত্রে একটা স্পেশাল ক্লজ, যে 60% কৃষি আয়, 40% ব্যবসা। এরপরে কৃষি আয় থেকে আমরা কোন কোন খরচগুলো বাদ দিতে পারবো, সেখানে আমাদের সেকশন ছিল সেকশন 42 একটা, যেখানে সমস্ত খরচ বাদ দেওয়ার সুযোগ আছে। যত খরচ আমরা করব সমস্ত খরচ বাদ দিতে পারবো যদি আমি হিসাব রাখি। কন্ডিশন একটা, যে আমি হিসাব রাখি কিনা, হিসাব রাখলে সমস্ত খরচ বাদ দিতে পারবো। দ্বিতীয় হচ্ছে হিসাব যদি না রাখি তাহলে আমার 60% খরচ অ্যালাউ হবে, 40% ইনকাম হিসাবে গণ্য হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে কৃষিক্ষেত্রে অব্যাহতি, এটা হচ্ছে 5 লাখ। কখন পাবেন? যখন তিনি একদমই একজন স্রেফ কৃষক হবেন, অথবা কৃষির পাশে তার আর্থিক পরিসম্পদ থেকে ইনকাম থাকবে, তাহলে তিনি পাবেন। এর বাইরে ইনকাম থাকলে তিনি পাবেন না। তাহলে এই দুটি বিষয় আমরা আশা করি বুঝতে পেরেছি।